মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া জাতিসংঘে প্রতারণা, ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। তরুণদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ভুল ভাবনা বললেন হাসনাত। দ্রুত নির্বাচন দাবি জামায়াতের, আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেয়ার পরামর্শ উপদেষ্টার। পার্বত্য জনগোষ্ঠীর সমস্যা থাকলেও সমাধানযোগ্য বললেন প্রধান উপদেষ্টা। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার তাগিদ, তারুণ্যের উৎসবে পাহাড়িদের যোগ দেওয়ার আহ্বান। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে কোনো সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার। দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে একথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই আশা প্রকাশ করেছেন টবি ক্যাডম্যান। ভারত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। জানান, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। এদিন বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। তবে আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন টবি। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। I believe that there are still some amendments that need to be made, and in consultation with the Chief Prosecutor we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। If extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance. We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। তারা বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা হয় গণহত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। বর্তমানে বিশেষ ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে জানালেন আসিফ নজরুল। শুরুতে অগ্রাধিকার পাবেন সৌদি আরব ও মালয়েশিয়াগামীরা। দেশে ন্যায় বিচার নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নিয়ে উল্লেখ করে জামায়াতের আমির বলেছেন, সরকারকে দ্রুত ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আশা করছেন সংস্কার কমিশনের প্রধান। আর আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সরকার পতনের 4 মাস কেটে গেছে। দেশ সংস্কারে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে এই মহাযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠে এসেছে, কবে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামে বাংলাদেশের আমির। এই সংকট সমাধানে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প দেখছেন না তিনি। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই
নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে আশাবাদী সংস্কার কমিশনের প্রধান। আমরা হাইকোর্টে গিয়েছি, 17 তারিখে রায় হবে, তো আমরা আশা করছি প্রতিকার পাবো। সাধারণ মানুষের ভোটাধিকার যেন লুণ্ঠিত না হয়, এজন্য ভোটারদেরই সচেতন হতে বলেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। শুধু পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন না, ভোটার্স পার্টিসিপেশন। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং সেই নির্বাচন নিয়ে যদি ভোটাররা স্যাটিসফাইড হয়, দ্যাট আই উড সে সাকসেসফুল এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। বিগত নির্বাচনগুলোর মতো একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া বলেও মনে করেন তিনি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। তরুণদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে ভুল করবে। দেশ গড়তে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আমন্ত্রণে এতে উপস্থিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। তাদের দাবি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে প্ল্যাটফর্মটির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। তরুণ সমাজকে ভোট দিতে দেয়নি, আমাদের গণতন্ত্র হরণ করেছে, যেভাবে দমিয়ে রেখেছিল, আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখা যায় না। ফাউন্ডেশন যারা কিনে এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না, সেই বিষয়ে আমরা সমন্বয় তাদের প্রশ্ন রেখে যাচ্ছি। অনুষ্ঠানে তরুণ শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাবার পরিকল্পনা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বর্তমানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবার ভবিষ্যৎ নিরাপদ করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমাদের দায়বদ্ধতা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলেছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা কোন রকমের গ্রহণযোগ্য না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব, ওইখানে বসে আমরা পরিবর্তন করব। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আপনাকে বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের
এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও শামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলমান সংস্কারের সমর্থনের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে জাপান। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে একথা বলেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগে টোকিও দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর কোনো জাপানি কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা ছেড়ে যায়নি। বৈঠকে জাপানের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে নিক্কেই সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ভুয়া সনদধারীরা তালিকা থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তির হুঁশিয়ারিও তার। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন উপদেষ্টা। স্বাধীনতার 53 বছরেও চূড়ান্ত হয়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। সপ্তম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। ও মুক্তিযোদ্ধা যারা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে উনি চাকরি নিয়েছেন, সে চাকরি থেকেও তো ওনাকে যাইতে হবে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুক ই আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবস দুটি উদযাপনের কথা জানান তিনি। মহান বিজয় দিবস 2024 যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। এখানে মুক্তিযোদ্ধা হিসাবে মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে, সৈকতের শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন, ঐতিহ্যবাহী শাম্পানের সঙ্গে ফটো সেশন, ছবি তুললেন ক্রিকেট প্রেমীরা। মাঠের পারফরমেন্সে আবারও ফিরিয়ে আনার আশা। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের MRP পাসপোর্ট দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সৌদি আরব ও মালয়েশিয়ায় গমনেচ্ছুদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন আইন উপদেষ্টা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MRP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর।
বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধি নিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রপ্তানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং ৩২ লাখ ছাড়াচ্ছে আর কার্গো পণ্য হ্যান্ডেলিং হচ্ছে ১২ কোটি মেট্রিক টনের বেশি। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিপর্যস্ত আর এই ৩ মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা ৩২ লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাজার স্থিতিশীল আছে উল্লেখ করে বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসের দাম একেবারে কমে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের ফল বাজারে পড়েছে। প্রভাব যে একেবারে নাইও, আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ এটা বাজেটের দিকে দেখেন, প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে করে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকি হলে কমারটা কেউ এসে বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য, সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চালবে না। দেখছেন রাতের সময়। কক্সবাজার সৈকতের বালুচরে জনসম্মুখে উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার স্বাদ মেটালেন ক্রিকেট প্রেমীরা। তাদের প্রত্যাশা, মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটি আবারও দেশে নিয়ে আসবেন শান্ত মিরাজরা। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান, এই সাম্পানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশন। তাই পুরো এলাকায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এরপর বক্স থেকে বের করা হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সাম্পানের উপর রেখে দীর্ঘ সময় চলে ফটো সেশন। ফটো সেশনের পরপরই কড়া নিরাপত্তার মধ্যে ট্রফি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে। রুদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে বালুচরে বিশেষ মঞ্চে সাগরের সামনে রাখা হয় ট্রফিটি। মুহূর্তে চারদিকে ভিড় জমে যায় মানুষের। আইসিসির এই শিরোপা দেখতে বালুচরে ভিড় করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। বাংলাদেশের জন্য গুড লাক থাকবে, যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করে। বিকেল 4টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শনীর পর ট্রফিটি ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয় সুগন্ধা পয়েন্টে। পাকিস্তান আফগানিস্তানের পর সবার আগে কক্সবাজারের দর্শকরা পেলেন স্বপ্নিল এই ট্রফি দেখার সুযোগ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো প্রদর্শনী হলো পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার।
এ ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।